এখানে শ্রমিক ভাইয়েরা যে নিরলস পরিশ্রম করেন, আপনাদের পরিশ্রমের কারণেই বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেই বৈদেশিক মুদ্রার উপর নির্ভর করেই আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। এখানে আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন আমিরুল হক আমিন ভাই, অত্যন্ত সুবক্তা। উনি অনেক শ্রমিক সংগঠন সম্পর্কে অনেক জানেন, উচ্চশিক্ষিত একজন ব্যক্তি। আমেরিকার শিকাগোতে উনি 2 বার গিয়েছেন। উনি ওনার বক্তব্যে বলেছেন 24 ঘন্টাকে 3 ভাগে বিভক্ত করেছেন। 8 ঘন্টা আমাদের কর্মঘণ্টা থাকা সত্ত্বেও অনেক ফ্যাক্টরিতে অতিরিক্ত কাজ আপনাদেরকে দিয়ে করানো হয়। যে সমস্ত ফ্যাক্টরিগুলো ভালো কমপ্লায়েন্স মেনটেন করে, তারা অতিরিক্ত কাজের বিনিময়ে আপনাদেরকে ওভারটাইম দেয়। অনেক ছোটোখাটো ফ্যাক্টরি হয়তো বা ওভারটাইমও দেয় না। আপনারা ওভারটাইম করেন আপনাদের ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য। যেই বেতন পান সেই বেতন দিয়ে আপনাদের সংসার চালানো, গ্রামের বাড়িতে বুড়া বাপ মা আছে তাদের জন্য কিছু টাকা পাঠানো আপনাদের জন্য কষ্ট হয়ে যায়। এজন্যই আপনারা বিনোদনের সময়টুকু বিনোদনের জন্য ব্যয় না করে আপনারা কাজ করে আপনাদের আর্থিক চাহিদা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করেন। এখানে আপনারা অনেক রকম দাবি তুলেছেন। অনলাইনে ডাটাবেজের মাধ্যমে অনেক শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট করে তাদের চাকরি থেকে শুধু বিদায়ী করে দেওয়া হয় না, তারা আর কোনো গার্মেন্টস সেক্টরে চাকরি পাবে না, তারও একটি ব্যবস্থা করা হয়। আমি যদি ভুল না বুঝি, আমার মনে হয় এই ধরনের সরাসরি অ্যাকশন না নিয়ে যারা এই কাজটি করেন, যার বিরুদ্ধে ডাটাবেজে ব্ল্যাকলিস্ট করবেন, তাকে আপনারা আগে গ্রিন সিগন্যাল দেন। গ্রিন সিগন্যাল যদি সে না মানে, তাকে ইয়েলো সিগন্যাল দেন। ইয়েলো সিগন্যালের পর তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারেন। আমার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন অথচ আমি জানি না, আমার আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগই নাই। এটি তো ন্যায় বিচার হতে পারে না। আমি যদি অন্যায় করে থাকি, আপনি আমাকে আগে সতর্ক করেন, গ্রিন সিগন্যাল দেন, ইয়েলো সিগন্যাল দেন, তারপর আপনি আমাকে লাল কার্ড দেখাইতে পারেন। প্রত্যেকটা মানুষকেই আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া উচিত। আমি আপনাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করব এই বিষয়টি নিশ্চিত করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সারা বাংলাদেশে পেনশন স্কিম চালু করার প্রকল্প হাতে নিয়েছেন এবং এই প্রকল্পের উপর উনি অনেক জোর দিয়েছেন। উনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকেই পেনশন স্কিমের আওতায় আনতে চান। একজন সরকারি চাকরিজীবী, উনি চাকরি করার সময় উনার রিটায়ারমেন্টে উনি যেমন পেনশন পাবেন, ঠিক তেমনিভাবেই আমাদের দেশের প্রত্যেকটি মানুষ পেনশনের আওতায় আসবে। পেনশন স্কিম সম্পর্কে আমাদের অনেকেরই হয়তোবা পরিপূর্ণ ধারণা নেই। ধারণাটি আমি আপনাদেরকে অল্প পরিসরে হলেও দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি প্রতি মাসে 500 টাকা পেনশন স্কিমে জমা করেন, তাহলে সরকারও আপনাকে প্রতি মাসে 500 টাকা দেবে। আপনি যদি প্রতি মাসে 2000 টাকা পেনশন স্কিমে জমা করেন, সরকারও আপনাকে প্রতি মাসে 2000 টাকা দেবে। এই টাকাটি আপনার বয়স যখন 60 বছর অতিক্রম হবে, তারপর পরবর্তীতে আপনি যত বছর জীবিত থাকবেন, তত বছর আপনি আপনার পেনশনের টাকা পেতে থাকবেন ঘরে বসে বসে। এটি বৃদ্ধ বয়সে আপনার একটি সামাজিক সুরক্ষা। এটি যদি আপনারা করেন, অবশ্যই বৃদ্ধ বয়সে আপনারা সরকারি চাকরিজীবীদের মতো একটি সুরক্ষা পাবেন। এখানে আপনারা রেশনিং এর কথা বলেছেন। আপনাদের রেশনিং এর বিষয়ে আমি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে আমি সংসদে গিয়ে আলোচনা করব। এই বিষয়ে আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি।
আর সামাজিক সুরক্ষার কথা বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী। উনি মেহনতি মানুষের পাশে সবসময় দাঁড়ান। উনি এই সমস্ত খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষদের সামাজিক সুরক্ষার কথা চিন্তা করে উনি প্রায় 5 কোটি মানুষকে বিভিন্ন সামাজিক সুরক্ষার আওতায় এনেছেন। আপনারা অনেকেই হয়তো এই সুযোগটি পান না। এখানে একজন বক্তা বলে গিয়েছেন আপনারা টিসিবির পণ্য পান না, কারণ টিসিবির পণ্য শুক্রবারে দেওয়া হয় না, যার কারণে আপনারা ছুটি না পাওয়ার কারণে টিসিবির পণ্য থেকে বঞ্চিত হন। টিসিবির পণ্য যাতে শুক্রবারে বিতরণ করা হয় তার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। বয়স্ক ভাতা সাধারণত আমি একটি ইউনিয়নে ছিলাম। আমরা তো বয়স্ক ভাতা দেওয়ার মানুষই খুঁজে পাই না। আমাদের ধামসোনা ইউনিয়ন পরিষদে যে পরিমাণ বয়স্ক ভাতা আসে সেই পরিমাণ বয়স্ক মানুষ খুঁজে পাওয়া যায় না। পুরুষের বয়স হতে হয় 65 বছর, মহিলাদের বয়স হতে হয় 62 বছর। তবে বয়স্ক ভাতা পেতে হলে আপনাকে স্ব ইউনিয়নের ভোটার অবশ্যই হতে হবে, কারণ চেয়ারম্যানদেরও কিছু নিয়ম কানুন মেনে এই সমস্ত ভাতাগুলি দিতে হয়। যদি আপনি যে ইউনিয়ন থেকে ভাতাভোগী হবেন সেই ইউনিয়নের ভোটার না হইলে আপনি ভাতা পাবেন না। আর বিধবা ভাতার কথা যেটি বললেন, বিধবা ভাতার পরিমাণ খুব সামান্য আসে, এত বেশি যৎসামান্য আসে যে এগুলো প্রচার করাও চেয়ারম্যানদের জন্য একটি বিপদের কারণ হয়ে আসে। সংখ্যায় খুব কম থাকে, আমি সেটি ব্যক্তিগতভাবে জানি। তবে হ্যাঁ, আপনাদের আরেকটি যৌক্তিক দাবি হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। একজন সরকারি চাকরিজীবী যদি মাতৃত্বকালীন সময়ে 6 মাসের ছুটি পেতে পারে, একজন গার্মেন্টস শ্রমিক কেন 4 মাসের ছুটি পাবে? গার্মেন্টস শ্রমিকের বাচ্চা কি 4 মাসেই অনেক বেশি বড় হয়ে যায়? 6 মাসের চেয়ে বেশি গ্রোথ হয়ে যায়? একজন গার্মেন্টসের মা যখন তার সন্তান প্রসব করে, সে যদি 4 মাসেই ভালো হয়ে কাজে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, একজন সরকারি চাকরিজীবী মহিলা কেন 4 মাসেই কাজে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারবে না? হয় গার্মেন্টস শ্রমিকদেরও 6 মাসের ছুটি দিতে হবে, না হয় সরকারি চাকরিজীবীদেরকেও 4 মাসের ছুটির আওতায় আনতে হবে। এটি আমি মহান জাতীয় সংসদে অত্যন্ত সুদৃঢ় কণ্ঠে আপনাদের পক্ষে সংসদের দাবি উত্থাপন করব ইনশাল্লাহ, আপনারা নিশ্চিত থাকুন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আবারও শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ট্রাককে বিজয়ী করেছেন, আমাদেরকে বিজয়ী করেছেন, এজন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যদি এই ঝুঁকি নিয়ে আমাদের পক্ষে কাজ না করতেন, তাহলে আমি আজকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেতাম না। আপনারা 5 বছরের জন্য যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আপনাদের সমস্ত ভালো মন্দ দেখার জন্য, এই এলাকার সার্বিক উন্নয়ন করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যাতে ঈমানের সহিত যথাযথভাবে পালন করতে পারি, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে।